হঠাৎ করেই উত্তপ্ত রাজনীতির মাঠ। গেল ১২ই নভেম্বর ঢাকা ১৮ এবং সিরাজগঞ্জ ১ আসনের উপনির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন জায়গায় একযোগে অন্তত ১১টি বাসে আগুন দেওয়ার ঘটনায় চলছে পাল্টাপাল্টি দোষারোপ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে বলছেন এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। অন্যদিকে বিএনপি অভিযোগ অস্বীকার করে পাল্টা আওয়ামী লীগ এবং সরকারের এজেন্সিগুলোর উপর দায় চাপাচ্ছে। ইতোমধ্যেই এই ঘটনায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের অন্তত ৫৫০ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে, কমপক্ষে ১৫টি মামলা হয়েছে এবং এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন অনেকেই, রিমান্ডেও নেওয়া হয়েছে বিএনপির অনেক নেতাকর্মীকে। এর প্রেক্ষিতে নির্বাচনে অনিয়ম এবং গ্রেপ্তার এর প্রতিবাদে এবং বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে ২ দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করছে দলটি। হঠাৎ করে কেন এমন সহিংসতা এবং এর প্রেক্ষিতে কোন পথে যাচ্ছে রাজনীতি, এই সব নিয়ে আলোচনায় রাজকাহনে আপনাদের সাথে আছি আমি শারমিন চৌধুরী। আমার সাথে অতিথি হিসেবে আজকে সংযুক্ত আছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট রেজাউল করিম এমপি, আছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান মুজিবুল হক চূন্য এমপি এবং যোগ দেবেন আমাদের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আজকের রাজকাহনে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আমরা আজকে শিরোনাম ঠিক করেছি নির্বাচন থেকে বাসে আগুন, কোন পথে রাজনীতি। মাননীয় মন্ত্রী, আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই, যখন ঘটনাটি ঘটলো তারপর পরে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির উপর দায় চাপানো হচ্ছে। শুধু আওয়ামী লীগ না, সরকারের দায়িত্বশীল মন্ত্রী বলছেন এর জন্য বিএনপি দায়ী, দাঁত ভাঙা জবাব দেওয়ার কথা বলা হচ্ছে এবং ঘটনার দিনই একদম মাঠে যখন প্রশাসনকে আমরা কথা বলতে দেখছি, পুলিশ তারাও একই সুরে কথা বলছেন বিএনপির উপরই দায় যাচ্ছে। এমন যখন শুরু থেকেই হচ্ছে তখন আসলে তদন্তের প্রেক্ষিতে গ্রেপ্তার, সেগুলো একটা কোথাও প্রশ্নবিদ্ধ হয়ে যায় কিনা, যে ফলাফল আগেই জানা থাকলে তদন্ত ব্যবস্থার উপর কতটা আস্থা থাকে। মাননীয় মন্ত্রী, আপনি একজন আইনজ্ঞ বটে, সেখান থেকেও জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় কাউকেই তদন্তে কোন রকম প্রভাব বিস্তার করে এমন ভাবে কথা বলা সঠিক নয়। তবে তদন্ত ব্যবস্থাটা আমাদের পুলিশি প্রক্রিয়ায় এমন একটি জায়গায় গেছে যে চাইলেই কিন্তু রাস্তাঘাটের বক্তৃতায় তদন্ত বিঘ্নিত হয় না। আপনার মৎস্য ভবনের সামনে একটা বোমা বিস্ফোরণের ঘটনায় অনেক আসামি হয়েছিল, তার ভিতর বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনও ছিলেন। সেই মামলাটার ওই ঘটনা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছিল। পুলিশ তদন্ত করে দেখলেন যে না, ওনারা এই ঘটনায় জড়িত না। ওনাদের সবাইকে কিন্তু ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছিল। কাজে একটা উত্তম উদাহরণ সাম্প্রতিক কালের দিলাম যে তদন্তে কোনোভাবেই পথের রাজনীতির বক্তৃতা অথবা অন্য কোনো মন্তব্য নিশ্চয়ই প্রভাব বিস্তার করবে না। আর একটা বিষয় হলো আপনার যে সূচনাটা করেছেন যে নির্বাচন থেকে বাঁচে আগুন, এই বিষয়টা তো অতীতেও দেখেছি আমরা। ২০১৩ সালে যখন বিএনপি ১৪ সালে অনুষ্ঠিতব্য তৎকালীন সময় নির্বাচনে আসবেন না, এইরকম একটি চিন্তা ভাবনা করে তারা যখন ভয়াবহ সহিংসতার দিকে গেলেন, অনির্দিষ্টকালের জন্য অবরোধে গেলেন, সেই অবরোধকে সার্থক করার জন্য সারা দেশে গ্রাম থেকে শুরু করে শহরে নগরে বন্দরে যে ভয়াবহ অগ্নিসংযোগ করেছিল, একটা সময় তো তাদের নামই হয়ে গেছিল অগ্নি সন্ত্রাস, আগুন সন্ত্রাসী। তার ফলে অনেক মানুষ গাড়ির ভিতরে পড়ে গেছে, গবাদি পশু পড়ে গেছে, ভয়াবহ অবস্থা করেছিল। নির্বাচনী প্রক্রিয়ায় যে প্রিজাইডিং অফিসার তাদেরকে পুড়িয়ে মারার মতো ঘটনা, ৫০০-র উপরে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেওয়া। কাজে আন্দোলনের নামে পুড়িয়ে দেওয়ার মতো একটা ঘটনা ঘটাবার যে প্র্যাকটিসটা বিএনপির অতীতে আছে, সেখানের যোগসূত্রটা আরো শক্তিশালী হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে ফোন করেছেন ফরিদা ইয়াসমিন নামক একজন বিএনপি নেত্রী। তিনি ফোনে বলছেন যে আমি পার্টি অফিসে আটকা পড়েছি, এখানে র্যাব পুলিশ এসেছে, ইত্যাদি ইত্যাদি। নিতাই বাবু জিজ্ঞেস করলেন ঘটনাটা কি। একটা পর্যায়ে উনি বললেন যে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। কারা দিয়েছে? মানে যুব দলের ছেলেরা দিয়েছে। এখন বিএনপির অফিসে থাকা নেত্রী যদি বিএনপির ভাইস চেয়ারম্যানকে ফোনে বলেন যে যুব দলের ছেলেরা আগুন দিয়েছে, এবং অতীতের ঘটনা প্রবাহ তাদের আগুন দেওয়ার প্র্যাকটিসটা অনেক জায়গায় প্রমাণিত, অনেক জায়গায় তারা ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন। কাজে সাম্প্রতিক কালে এ জাতীয় একটা সন্দেহের তীর
বিএনপির দিকে নিক্ষিপ্ত হওয়া খুব স্বাভাবিক। আর আওয়ামী মাননীয় লীগের মন্ত্রী, তো এমন সন্দেহের তীরের ঘটনা জায়গায় না। আরেকটু জিজ্ঞাসা করি, আপনি যদি আমাকে প্রশ্নটি করবার সুযোগ দেন, যে সন্দেহের তীরের জায়গায় নিশ্চিত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যেটা আপনি বলছিলেন শুরুতে, তদন্তের আগে এরকম মন্তব্য উচিত না, কিন্তু চলছে, কিন্তু সন্দেহের জায়গাতেও যদি আমি প্রশ্ন করতে চাই যে কেন বিএনপি আসলে এটা করে এখন লাভ কি? আপনি যে আগুন সন্ত্রাসের ঘটনা বলছিলেন, তারপরে এত গ্রেপ্তার হয়েছে, এত মামলা হয়েছে, যে তারপরে বিএনপিকে আমরা বিভিন্ন সময় প্রশ্ন করি আপনারা নামেন না কেন পথে, তারা বলেন যে এইরকম গ্রেপ্তার হামলার ভয়, এবং তারপরে এত গুরুত্বপূর্ণ সিটি নির্বাচন চলে গেল, 5টি আসনের উপনির্বাচন সহ বিভিন্ন নির্বাচন চলে গেল, বিএনপি রাস্তায় নামলো না, বিএনপি এরকম কিছু করলো না, এখন হঠাৎ করে কেন বিএনপি এটা করবে? মানে এটি কি অনেকটা আত্মঘাতীও হবে না? যেভাবে গ্রেপ্তার আবার চলছে, বিএনপি কেন এরকম আত্মঘাতী একটা সিদ্ধান্ত নেবে এই সময়? দেখুন, বিএনপি তো আত্মঘাতী ভূমিকায় অবতীর্ণ নতুন করে হয় না। বিএনপি 14 সালে নির্বাচনে গেলেন না, তারপরে এসে বললেন যে নির্বাচনে যাওয়াটা, আমাদের না যাওয়ার সিদ্ধান্তটা সঠিক হয়নি। শুধু তাই দেখবেন না, আবার নির্বাচন করার পরে কিন্তু বিএনপি তাদের নেতা ফখরুল ইসলাম আলমগীরকে পার্লামেন্টে যেতে দিলেন না। এটা কি আত্মঘাতী ঘটনা না? আবার নির্বাচন কোনটা বলছেন প্রশ্নবিদ্ধ, কিন্তু মহিলা সংসদ সদস্য পাওয়ার জন্য আবার সেখানে প্রক্রিয়া অংশগ্রহণ করছে। বিএনপি কিন্তু রাজনীতির ভুল পথে হাঁটতে হাঁটতে গিয়ে বিভিন্ন ভাবে তারা কিন্তু, যেটা রাজনীতির সঠিক পথ না, সে কাজগুলো কিন্তু বিএনপি বিভিন্ন সময় করছেন। এই জন্য আমার মনে হয় বিএনপির সাম্প্রতিক সময় নেতাদের যে সকল বক্তব্য, ওই বক্তব্যের থেকে কিন্তু আমাদের মনে হয় যে বিএনপি রাজনীতিতে তো এখন দিক হারা। এখন কোনটা করলে সুবিধা হবে, কোনটা করলে সরকারকে নামিয়ে আনা যাবে, সেজন্য একটা সহিংসতার পথে গেল কিনা, এমন একটা সন্দেহ কিন্তু অনেকেই করেন। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনার কাছে আবারও আসবো। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, আপনার কাছ থেকে এটি জানতে চাই, যেটির কথা মাননীয় মন্ত্রী বলছিলেন, যে যেই ফোন আলাপটির বিষয়ে আমরা শুনতে পাচ্ছিলাম, সেখানে আসলে তো যুব দলের নাম বলছেন কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, সেই জায়গাটির বিষয়, এবং আমরা এই নির্বাচনের আগে শুনেছিলাম নির্বাচনে ভোট দিতে না পারলে এখান থেকেই সরকার পতনের আন্দোলন, স্বাভাবিকভাবেই সন্দেহের তীরটা বিএনপির দিকে যায় কিনা, আর সাথে সাথে আপনারা মানে বিএনপির পক্ষ থেকে সরকারের এজেন্সি এবং আওয়ামী লীগের প্রতি দোষ চাপান হচ্ছে, সেটিরও বা যৌক্তিকতা কোথায়? কেন সরকার এই সময় যখন সবকিছু তাদের মতো একটা স্থিতিশীল অবস্থায় চলছে, কেন অস্থিতিশীল করবার চেষ্টা সরকারও করবে? কেন বিএনপির দিকে সন্দেহের তীর যাবে না, এবং কেন আপনারা সরকারকে দায়ী করছেন? দুটোই প্রশ্ন। ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রী সময় রেজাউল করিম সাহেব সবসময় বলি, উনি কিন্তু সত্য কথাটাও সুন্দরভাবে বলেন, অসত্য কথাও সুন্দরভাবে বলেন, কেউ বুঝতে পারেন না, এত সুন্দরভাবে বলেন। এটা মানে মানে এবং কোর্টও কিন্তু উনি এত সুন্দরভাবে সাবমিশন রাখেন। যারা যে কজন ভালো লয়ার সুপ্রিম কোর্টে আছে, হিজ ওয়ান অফ দেম। তো উনি তো যেভাবে বলে গেলেন, স্বাভাবিক কারণে মানুষ তো মনে করবে তো বোধ হয় সামথিং হ্যাপেন্ড। উনি নিতাই রায় চৌধুরী সাহেব সম্বন্ধে যেটা ভাইস চেয়ারম্যান, উনি যেটা বললেন, একজন টেলিফোন করছে, ভদ্রমহিলা টেলিফোন করছে, আমরা পার্টি অফিসে আটকে আছি। উনি বলছে তাই নাকি, কেন, কি হয়েছে? নিতাই চৌধুরী সে কিছু জানেন না, কি আলোচনা হয়েছে এখানের মধ্যে? তো ছেলেরা আগুন লাগাইছে, এবং সে মহিলা, উনি কি আগুন লাগাইছে? ভদ্রমহিলা আগুন লাগাইছে, বলছে এটা নিয়ে বলছে, আমি মিছিলে ছিলাম, আমি আগুন লাগাইছি। এটা শোনার কথা কত কিছু আছে, আলবা এটা কোনো নাথিং রং আমি মনে করি, এটাকে গুরুত্ব দেওয়ার কোনো কিছুই নাই। নিতাই যদি কোর্টে ছিলেন, এবং আমাদের কোর্টে নিশ্চয়ই আমাদের আপনারা জানেন আর কথা না, আমাদের মাননীয় মন্ত্রী জানেন, কোর্টে সিসিটিভি আছে, যেখানে নিতাই বাবু তো নিতাই বাবু ইনভলভের কথা আমরা বলছি না। সে যে তথ্যটা পেয়েছেন, বলছে যে যুব দলের ছেলের আগুন দিছে, সেইটার কথা বলছি। ওই ভদ্র মহিলাকে আপনারা কোথায় পাবেন না সিসিটিভিতে? আরেকটা ভদ্র মহিলা তো আপনাদের পার্টি অফিসে, তারা পাবো কিভাবে আমরা? না, আপনি কোনো সিসিটিভিতে কোথাও পাবেন না। আপনি ধরেন মাননীয় মন্ত্রী গতকাল বললেন পরশু নির্বাচন হলো 12 তারিখে, 13 তারিখে মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, পুলিশ কমিশনার সাহেব বললেন যে আমরা সিসিটিভি পরীক্ষা করছি শনাক্ত করার জন্য কারা কারা জড়িত। তো তাইলে শনাক্ত করার আগে কেন মামলা দিলেন আপনি? বিএনপি নেতা কর্মীদের মামলা দিলেন কেন আপনি? মানে স্বরাষ্ট্র আমাদের মাননীয় মন্ত্রীর মাধ্যমে, সমাজের কর্মী সাহেবের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞাসা করতে চাই, বা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমি প্রস্তাব রাখতে চাই, আপনি শনাক্ত করার আগে কিভাবে বিএনপি নেতা কর্মীদের মামলা দিলেন? এবং শুধু ঢাকা শহর না, আপনাদের সারা বাংলাদেশের যুব দলের সাংগঠনিক সম্পাদক, বিএনপি নেতা সারা দেশ থেকে একটু বেশি নিলেন কেন? এবং আপনার ধরেন বেসিসটা কোথায় আপনাদের?
মাননীয় মন্ত্রী আজকে প্রথম ডেলি স্টারটা দেখছেন কিনা? আপনি ডেলি স্টার দেখছেন কিনা? ডেলি স্টার প্রথম পেজে আসছে কেসেস ডিটেলড উইথ কোশ্চেন্স, কোনো রিজন্ডার না, আপনাদের প্রতিবাদ নাই, কিন্তু কেসেস কোশ্চেন্স এগুলা। তারপর প্রথম আলোতে আসছে, বাংলাদেশের প্রথম আলোতে মামলার কথা বাদই জানেন না, আসামি হলো 124 জন, 8 জন। আবার ঢাকা 18 ক্যান্ডিডেট জাহাঙ্গীর আলম হলো ওদের 1 নম্বর আসামি। আবার কোন কোন মামলা করছে আমাদের ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ছিল সাদেক হুকুমের ছেলে, ও বেচারা করোনায় ইয়েতে আছে, কি জানি বলে, হ্যাঁ, আইসোলেশনে ছিল, তারা আসামি করছে তার নেতৃত্বে। তারপরে যুব দলের স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি জুয়েল করোনা হয়েছে, আইসোলেশন আছে, এখনো ভালো হয়নি, হ্যাঁ, তাকেও আসামি করছে। তো এতে বোঝা যাচ্ছে যে কি পরিকল্পনা কার? যারা পরিকল্পনা করছে মামলাগুলো আগে সাজিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, পুলিশ কমিশনারের বক্তব্য অনুযায়ী তারা এখন আসামি শনাক্ত করেনি। তাইলে পুলিশ আগে মামলা করে দিল। এতে বোঝা যাচ্ছে যে মামলা পরিকল্পনা। মামলা কি করা হবে এটা আগে বোধহয় ড্রাফট করা ছিল মনে হয়, এবং সব নেতাদের কিন্তু পত্র আসছে, মার নাম বাবার নাম আসছে, এবং মামলা করছে কিন্তু 12 তারিখেই, নির্বাচনের দিনে করেছেন। তাইলে এই মামলাগুলো বাদে জানা না, তাহলে যারা পরিকল্পিত মামলা করেছে তারাই হয়তো পরিকল্পিত হবে গাড়ি পোড়ানোর সাথে সম্পর্কিত থাকবে। আমি মনে করি না পুলিশকে ব্যবহার করছে সরকার ক্ষমতা থাকার জন্য, আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণ মুখোমুখি দাঁড় করাচ্ছে। আওয়ামী লীগের অনেক ধন্যবাদ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। মামলায় পরিকল্পিত বলছেন, এই বিষয়ে আপনি যে প্রশ্ন করছেন নিশ্চয়ই অ্যাডভোকেট সমর রেজাউল করিম এমপি সেটির উত্তর দেবেন, কিন্তু তার আগে আমি জনাব মুজিবুল হক চুন্নু এমপি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বড় দুটি দল, এক দল আর এক দলকে পাল্টাপাল্টি দোষারোপ করছে। যদি যে কোনো দলের বক্তব্যই সঠিক হয়, জানি না ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন মাথা নাড়াচ্ছেন কেন, যদি বক্তব্য যদি সঠিক হয় তাহলে তো রাজনৈতিক বড় দলগুলোর মধ্যে কারো না কারোর উপরই দায়ে যায়। এভাবে করে কি আসলে মানে অন্য কোনো পক্ষ বা যদি আরো কেউ দায়ী থাকতেও পারে, এই বিষয়টিকে একদমই ইগনোর করে ফেলা হচ্ছে? এবং তারা কি যদি থেকেও থাকে কোনোভাবে কি আড়ালে পড়ে যাওয়ার সুযোগ আছে, সুযোগ নেওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে কিনা? জনাব মুজিবুল হক চুন্নু। আপনাকে ধন্যবাদ। আসলে এই আজকে যে দুইজন আপনারা যে গেস্ট আছেন তারা খুবই পথিতযশা আইনজীবী দুজনেই, এবং খুব ভালো বক্তা দুজনেই। খোকন সাহেব বলেছেন যে সমর রেজাউল করিম সাহেব ভালো বক্তা না, খোকন সাহেব ও রেজাউল করিম সাহেবের মতো একই রকম, ওনারা দুজনেই ভালো আইনজীবী, ভালো বক্তা, এবং দুজনেই ভালো যুক্তি রাখেন। আসলে আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল, তাদের মধ্যে এখন এমন একটা অবস্থা হয়েছে যে আওয়ামী লীগ যদি বলে যে এটা পূর্ব, বিএনপি বলবে এটা পশ্চিম, বিএনপি যদি বলে এটা উত্তর, আওয়ামী লীগ বলবে দক্ষিণ, এরকম একটা অবস্থা হয়ে গেছে। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলবো বা একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলবো, যে ঘটনা ঘটলো সেই ঘটনার দিন কিন্তু 10টা জায়গায় প্রায় একই সময়ে এই ঘটনা ঘটেছে। এই ঘটনাটা একটা বিক্ষিপ্ত না, এটা আমাদের মনে হয় এই ঘটনাটা একটা পরিকল্পিত। এখন কারা করেছে সেটাই প্রশ্ন। হ্যাঁ, আপনি যেটা বললেন যে আজকে আওয়ামী লীগ বিএনপি দোষারোপ করতেছে, অন্য কেউ সুযোগ নিতে পারে, হ্যাঁ নিতে পারে, অসম্ভব কিছু না, এটা বাংলাদেশে অন্য কেউ সুযোগ দেওয়ার মতো এরকম ফোরামও আছে। তবে এই যেটা সমর রেজাউল করিম সাহেব বললেন, আসলে 2014 এবং 15-16 দিকে যে আগুন সন্ত্রাস ছিল, বাসে অগ্নিসংযোগ যারা করেছিল তাদের দিকেই তো প্রাথমিকভাবে একটা দৃষ্টি সবার যায়। তা আমার মনে হয় আমি খোকন সাহেবের সাথে এক জায়গায় একটু একমত যে এই পুলিশ মামলাটা সঙ্গে সঙ্গে না করে 54-এ অ্যারেস্ট করতে পারতো, এবং যেহেতু তারা পরীক্ষা করছে না, আমার মনে হয় যে কারা এই ঘটনা ঘটছে এটা ভালো করে আইডেন্টিফাই করে তারপরে অ্যারেস্ট করে মামলা করলে তাহলে মামলা সম্পর্কে কোনো বিতর্ক আসতো না। হ্যাঁ, অনেক মামলাই হয়, সে মামলাগুলো দেখা যায় অনেক সময় একজনকে বাদী করে সে বাদী নিজেও জানে না, এরকম অনেক হয়েছে। এটা খালি আওয়ামী লীগের সময় না, আমাদের সময় হয়েছে, এটা বিএনপির সময় হয়েছে, এটা সবামূল্য হয়। আসলে আমি যেটা মনে করি সেটা হলো যে বাংলাদেশে এখন একটা শান্তিপূর্ণ অবস্থা আছে। সেই শান্তিপূর্ণ অবস্থাটাকে আমার মনে হয় যে যারা নাকি শান্তিপূর্ণ অবস্থাটাকে দেখতে চান না, রাখতে চান না, তারা এই কাজটা করেছেন, এবং এই কাজটা করলে কারা বেনিফিট হবেন এটা আমার মনে হয় সাধারণ মানুষের একটা ধারণা আছে, এবং সরকারের বিভিন্ন বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই এটা। জনাব মুজিবুল হক চুন্নু এমপি, কারা বেনিফিটেড হবেন?
কারা বেনিফিট হবে, এটা যারা বেনিফিট হবে তারাই করছে। নিশ্চয়ই ক্ষমতা যারা আছে তারা বেনিফিট হবে না, ক্ষমতার বাইরে যারা আছে তারাই তো চাবে। যেমন কেউ কেউ মধ্যবর্তী নির্বাচন চায়, যেমন কেউ মধ্যবর্তী নির্বাচন চায়। মধ্যবর্তী নির্বাচন হবে কি হবে যদি দেশে একটা বিশৃঙ্খলা না হয়, যদি একটা আন্দোলন না হয়, যদি একটা অঘটন না হয়, তাহলে সরকার মধ্যবর্তী নির্বাচন শক করে দিবে না। এই জন্য বলছি যে যারা নাকি বেনিফিটেড হবেন তারাই এই কাজটা করছেন। এখন সরকারের দায়িত্ব, পুলিশের দায়িত্ব যে অ্যাকচুয়ালি কারা করছেন সেটা খুঁজে বের করা। অনেক ধন্যবাদ জনাব মুজিবুল হক চুন্নু এমপি। অ্যাডভোকেট সমর রেজাউল করিম সেই জায়গাটি যে তা আগে কেন মামলা দিল শনাক্ত করবার আগেই, এটি কি একটা মানে প্রশ্নবিদ্ধ করবার জন্য যথেষ্ট কিনা দুই বক্তাই বলছিলেন মাননীয় মন্ত্রী। দেখুন, অবাক হয়ে যাওয়ার মতো ঘটনা। জনাব মুজিবুল হক সাহেব মন্ত্রী ছিলেন, জজ ছিলেন, এখন লয়ার, আর ব্যারিস্টার খোকন তো সুনাম খ্যাত আইনজীবী। যে কোনো ঘটনায় আইন হচ্ছে ঘটনার বিষয় যখনই থানা অবহিত হবে ফৌজদারি কার্যবিধির 154 ধারা অনুযায়ী খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ধর্তব্য অপরাধে মামলা দায়ের করবেন। এটাই হচ্ছে আইন। তদন্ত করার ভিতর থেকে বেরিয়ে আসবে কে ঘটনায় জড়িত কে জড়িত না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটা নিয়ে একেবারে চূড়ান্ত কথা বলা যাবে না। এখন চন্নু ভাই বললেন যে আগে নির্ধারণ করতে হবে কারা, খোকন সাহেব বলে আগে নির্ধারণ করতে হবে কারা। ফৌজদারি আইনে বাংলাদেশে কোথাও এরকম বিধান আছে যে মামলা স্টার্ট না করে তদন্ত করা যাবে? নো হেয়ার, দিস ইজ দি লিগাল প্রপোজিশন। আগে মামলা হবে তারপর তদন্ত হবে। এই মামলার ভিতরে অনেকের নাম যথার্থ নাম নাও আসতে পারে। যেমন আমি একটু আগে বললাম যে মৎস্য ভবনের সামনের ঘটনায় খন্দকার মাহবুব হোসেনের নাম এসেছিল, মামলার তদন্ত বা ফাইনাল রিপোর্ট হয়েছে। আজকের ব্যারিস্টার এ মাহবুদ্দিন খোকন একাধিক মামলার আসামি হয়েছিলেন। আমার জানা মতে তদন্তে অনেক জায়গায় তার নাম আসে নাই। মামলা হয়ে যাওয়া মানেই কিন্তু তিনি আসামি হয়ে যাওয়া না। আর এই জাতীয় নামগুলো আসে কি করে এটা একটু বুঝিয়ে বলবেন। পুলিশের নানা রকম সোর্স আছে এবং দেখবেন একটা এলাকায় একই জাতীয় অপরাধ করার যাদের ব্যাকগ্রাউন্ড থাকে, ফৌজদারি আইনের ভাষায় বলে চার্জশিটে যাদের পিসিপিআর থাকে, অর্থাৎ থানার রেকর্ডে কিন্তু থাকে যে গাড়ি পোড়ানোর প্র্যাকটিসের মামলার আসামি কারা, অতীতে গাড়ি পুড়িয়েছেন কারা, স্বাভাবিকভাবে কিন্তু সন্দেহের তীর তাদের প্রতি যায়। তদন্ত হওয়ার পর দেখা যাবে ওই ব্যক্তিরা আবার গাড়ি পুড়িয়েছেন না অন্য কেউ পুড়িয়েছেন। যাদের সম্পর্কে মামলা করা হয়েছে এদের বিষয়ে নিশ্চয়ই পুলিশের কোন সোর্স অথবা তাদের থানার রেকর্ড থেকে পেয়েছে যে এই জাতীয় কর্মকাণ্ড করার অতীতের রেকর্ড তাদের আছে সেই জায়গায়। এই জিনিসটা মধ্যে রাখতে হবে। আর একটা বিষয় হলো আওয়ামী লীগ একটি বর্ণাঢ্য রাজনৈতিক ঐতিহ্যের 70 বছরের দল। আওয়ামী লীগের এমন কোন অবস্থায় নাই সুখে থাকতে ভূতে কিলায় আওয়ামী লীগ বাস পুড়িয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবে, আওয়ামী লীগ নিজের পায়ে নিজে কুড়াল মারবে। বরং ইদানিং বিএনপির নেতারা বলতেছেন মধ্যবর্তী নির্বাচন না, একটাই দাবি এবং এটা আদায় করা কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কঠোর ব্যবস্থা নেওয়ার অর্থটা কি বুঝাইতে চাইছেন? তারাই নিশ্চয়ই দেশে অস্থিতিশীল অবস্থা অতীতে সৃষ্টি করেছিলেন। কাজে এখনো তাদের বক্তৃতার যে ভাষা সেই ভাষার থেকে আমার মনে হয় যে অস্থিতিশীলতা মাননীয় মন্ত্রী এই ভাষায় তো আমরা অনেক দিন ধরে বিএনপি কে কথা বলতে শুনছি এবং এজন্য আমরা বারবার প্রশ্ন করি যে এটি কি শুধু কথার জন্য কথা নাকি এটার পেছনে আদৌ কিছু থাকবে। তাহলে এই কথাটাকে এবার এত সিরিয়াসলি নেওয়া হচ্ছে কেন, সেটিও একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন করে একটু বিরতিতে যাই। তিনজনই বিশিষ্ট আইনজ্ঞ নিশ্চয়ই বলবেন আমরা এর আগে মানে ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের লঙ্ঘন তো মানে কথোপকথনের রেকর্ডটা ফাঁস করা একদমই আইনি জায়গা থেকে জানতে চেয়েছি। এই ঘটনাগুলো প্রায়ই ঘটছে, কোনো ব্যক্তিগত কথোপকথন বা ফোনের কথোপকথন ফাঁস হয়ে যাচ্ছে। কিছুদিন আগে হাইকোর্ট একদমই সম্প্রতি একটা মামলায় পর্যবেক্ষণও দিয়েছে যে এরকম কল রেকর্ড এবং কল লিস্ট ফাঁস করা এগুলোর অভ্যাস বন্ধ করতে হবে। তাহলে এটির একটা ব্যত্যয় কি হচ্ছে কিনা, এটি কি একটা ভালো প্র্যাকটিস? একটা বিরতির পরে এসে আপনারা তিনজনই আইনজ্ঞ নিশ্চয়ই এটিও একটু শুনবো। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। মাননীয় মন্ত্রী যে প্রশ্নটি করছিলাম ফোনালাপ ফাঁসির বিষয়ে নিতাই রায় এবং ফরিদা ইয়াসমিন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, তাদের মধ্যে যে ফোনালাপ ফাঁসের কথা বলছেন সেখান থেকে প্রশ্নটি আমি করছিলাম যে এই ফোনালাপ ফাঁসের সংস্কৃতিটাও কেমন। কদিন আগেও হাইকোর্টের একটি রায় আছে সেটির কথা আমি বলছিলাম যে এই অভ্যাস বন্ধ করতে হবে। এই সংস্কৃতিটাকে একটা ভালো সংস্কৃতি মাননীয় মন্ত্রী? আমি ফোনালাপ রেকর্ডের পক্ষে না, তবে একথাও অবশ্যই মানতে হবে রাষ্ট্রের শৃঙ্খলা, রাষ্ট্রের শান্তি, রাষ্ট্রীয় অবকাঠামোগত অবস্থা এটা কেউ বিনষ্ট করতে চাইলে সে বিষয়গুলো কিন্তু রাষ্ট্র অবশ্যই ডিলিজেন্টলি মনিটর করবে। কারণ একটা কথা আপনার মনে আছে কিনা, বেগম খালেদা জিয়া চট্টগ্রামের এক নেতাকে ফোন করে বলছিলেন যে আমি একজনকে ওই কাজ করতে বলছি, শাহাদাতকে বলো ও যেন বাধা দেয় না, বাধা দিলে ওখান থেকে কিন্তু আমি ওকে সরিয়ে দেবো। এখন কি কাজ করতে বলছিলেন আর কনসিকুয়েন্সটা কি
এরকম কিছু ঘটনা প্রবাহ আসে। নাগরিকের অধিকার কোনোভাবে রেকর্ড করে খর্ব করা উচিত না, তবে রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রের সহিংসতা সৃষ্টি করা এ জাতীয় ঘটনা কেউ ঘটাতে চাইলে সেই বিষয়গুলো মনিটর করে নিশ্চয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র উদাসীন হয়ে থাকতে পারে না। জি, নিশ্চয়ই মাননীয় মন্ত্রী, কিন্তু এই যে ফাঁস হয়ে যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে ভাইরাল হয়ে যায়, এটি কেমন? এবং আপনি বলছেন রাষ্ট্রীয় শৃঙ্খলার জায়গাটি নিশ্চয়ই ব্যতিক্রমের জায়গা থাকতে পারে, কিন্তু আমরা তো দেখি যে মানে কয়েকদিন আগে বা একটু কিছু পেছনের দিকে যদি যাই, ব্যারিস্টার ময়নুল কামরু, ডক্টর কামাল যে ফোনালাপ ফাঁস হলো, ডক্টর জাফরুল্লাহ ফোনালাপ ফাঁস হলো, সেগুলো কোনোভাবেই সরকার বা রাষ্ট্রের নিরাপত্তার জন্য কিভাবে ছিল, ঐক্যফ্রন্ট ভাঙার বিষয়ে আলোচনা হচ্ছিল, সেটি আমরা দেখেছি। এবং আমরা তো অনেক সময় আওয়ামী লীগের অনেক এমপিদেরকে বা বড় নেতাদেরকেও এরকম অনেক অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকবার কথা দেখি, অভিযানও চলে, তাদের ফোনালাপ তো ফাঁস হয় না। বিরোধিতা করলে ফোনালাপ ফাঁসের কোনো সম্পৃক্ততা আছে কিনা সরকারের? শোনেন, সব আলাপই মনিটর হতে পারে, এটা হতে পারে দলের ভিতর থেকে, হতে পারে বাইরের লোক, ইন্টারেস্টেড পারসন হতে পারে, অনেকে ডিজিটালি এক্সপার্ট লোকে দেশে আছে। আমরা কি কথা বলি দেখি যে বিদেশে বসে, মিডল ইস্টে বসে আমাদের কথাকে ব্যঙ্গ বিদ্রুপ করে, আমাদের ভয়েসটাকে টোটালি কনভার্ট করে মুসলিম সেন্টিমেন্টে লাগতে পারে, হিন্দু সেন্টিমেন্টে লাগতে পারে, এমন বিকৃত ঘটনাও ঘটানো হয়। এটা যারা ঘটায় সবটাই যে রাষ্ট্রের মেশিনারিজ ঘটায় তা না, এ জাতীয় একটা দুষ্ট গোষ্ঠীও আছে, চক্র আছে, যারা নানাভাবে। একবার আজকে আমাদের টকশোতে এখানে আছেন ব্যারিস্টার খোকন সাহেব, ওনাকে নিয়ে ফেসবুকে উল্টাপাল্টা লেখা শুরু হলো, আমাকে নিয়ে শুরু হলো। এই ঘটনাগুলো কি রাষ্ট্র করেছিল? আমাদের অনেক সময় ঈর্ষান্বিত ব্যক্তি থাকে, আমাদের প্রতিপক্ষ থাকে, নানাভাবে অনেকে করতে পারে বিষয়গুলো। জি, অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনার কাছে আবার আসবো। কিন্তু কারা করছে তারা তো নিশ্চয়ই অপরাধী, যদি কারণ এটি একটা আইনের লঙ্ঘনও বটে, তাদেরকে ধরবার কোনো প্রক্রিয়াও কি আমরা খুব দেখি? ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, আপনার কাছে অবশ্য আমি দর্শকের একটা প্রশ্ন করতে চাই। শহীদুল আলম তিনি বলছেন যে কথোপকথন ফাঁস না হলে কিভাবে জানা যেত যুব দলের ছেলেরা এটার জন্য দায়ী? এর আগেও মাহমুদুর রহমান মান্না এবং সাদিক হোসেন খোকার ফোনালাপের বিষয়টি দেখেছেন, সেই কথাটিও তিনি রেফারেন্স হিসেবে দিচ্ছেন। অ্যাডভোকেট মাহবুবুদ্দিন খোকন। মাননীয় মন্ত্রীর সমারে দল কর্মী সাহেবের কথাতেই স্পষ্ট হয়ে গেল, আসলে সরকার আমাদের পুলিশ প্রশাসনকে, রাষ্ট্রযন্ত্রকে রাজনৈতিক কারণে ব্যবহার করছে, এবং এবং সরকার জনগণের মুখোমুখি করছে। জনগণের প্রাইভেসি, আওয়ামী লীগের রাজনীতির স্বার্থে তাদেরকে ব্যবহার করে জনগণের প্রাইভেসি নষ্ট করছে এটা। এবং আমি মনে আছে, আমি নির্বাচনের সময় আত্মরক্ষার জন্য আমি বলি 18 সালে পার্লামেন্ট নির্বাচন হবে, সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য প্রত্যেকটা ভোট কেন্দ্রে বাঁশের লাঠি রাখতে বলছিলাম, আর মহিলাদেরকে ঝাড়ু রাখতে বলছিলাম। এটাও কিন্তু কত বড় সহিংস, কত হিংসুক এরা লাঠি এবং ঝাড়ু রাখে। এটা কিন্তু প্রচার করলো। আওয়ামী লীগ যে প্রত্যেক ভোট কেন্দ্রে অস্ত্র রাখতে বলছে, যে টেলিফোনে কথাবার্তা বলছে, এটা কিছু বলে নাই। আসলে আমাদের পুরো আইন শৃঙ্খলা বাহিনীকে তার চেষ্টা করতেছে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে। আজকে দেখেন বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। এবং আওয়ামী লীগ কিন্তু আগে ছিল, ভালো ছিল, তারা আইন করে বলছে বাকশাল আর কোন রাজনৈতিক দল থাকবে না, ফাইন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে বলছে, হ্যাঁ, কোন সংবাদপত্র 4টার বেশি সংবাদপত্র থাকবে না, আরো অনেক কিছু প্রত্যয়ন ঢুকিয়েছে। এখন সংবিধান সংশোধন করলো না, তারপর আপনার সবকিছু তাদের সংবিধান ঠিক আছে, গণতন্ত্রের কথা ঠিক আছে, কিন্তু ভোট নাই, ভোট কেন্দ্রে ভোট নাই, মানুষ যাইতে পারে না। এবং তারা কিন্তু দেখেন আজকে আওয়ামী লীগের ইতিহাসটা দেখেন, 96 সালে তারা অসত্য কথা বলে। অসত্য কেন? তারা স্লোগান দিত আগে 95 সকল আওয়ামী লীগ স্লোগান দিত, আমার ভোট আমি দেবো, জায়গা তাকে দেবো। কিন্তু এবং কেটের গভর্নমেন্ট আন্দোলন হলো, কিন্তু ক্ষমতা আসার পর 8 সালে আসার পর বললো যে না, এটা রং ছিল, ভুল ছিল। তাহলে আপনারা যাদেরকে বিভ্রান্ত করে ক্ষমতা আসছেন 96 সালে, 8 সালে সেনাবাহিনী মইন আহমেদ, ফখরুদ্দিন আহমেদ এদের সঙ্গে আঘাত করে ক্ষমতা আসছে। 14 সালে কোনো বিরোধী দল রাজনৈতিক দলকে তারা অংশগ্রহণ করতে দেয়। এবং পৃথিবীতে ওয়ার্ল্ড রেকর্ড, গিনেস বুকস অফ রেকর্ড, 130 আসনের মধ্যে 153 আসনের মধ্যে তারা 18 সালে আগের দিন রাত্রিবেলা ভোট করছে, দিনের ভোট রাত্রে করছে। আওয়ামী ইতিহাস ছিল তারা দে ডোন্ট বিলিভ অন ডেমোক্রেসি, তারা এই সংবিধানের উপর কোনো আস্থা নাই। আওয়ামী লীগের সংবিধানের প্রতি কোনো আস্থা নাই, গণতন্ত্রের প্রতি কোনো আস্থা নাই, ভোটের প্রতি কোনো আস্থা নাই। আওয়ামী লীগ তারা কেন বাংলাদেশে থাকবে? তাদের এই দল থাকা উচিত না বাংলাদেশে।
যারা সংবিধানের আস্থা নাই, ব্যারিস্টার তারা আমানুল আমাদের খোকন জানি আপনার কাছে নির্বাচন প্রসঙ্গটি আনছিলেন, নির্বাচন প্রসঙ্গে আমি আরেকবার একটু নিশ্চয়ই সবার কাছে জানতে চাইবো, আপনার কাছে তো আসবেই। আওয়ামী লীগ রাজতন্ত্র কায়েম করতে চায়। জনাব মুজিবুল হক চুন্নু ভাষণ এমপি, থেকে জনাব মুজিবুল হক চুন্নু রোহিঙ্গাদের এমপি একটু নামে শুনি। আওয়ামী ব্যারিস্টার মাহফুজুল খোকন, ধন্যবাদ আপনাকে। মুজিবুল হক চুন্নু এমপি, এই ছোট্ট করে যদি একটু এই ফোনালাপ ফাঁসের জায়গায় আইনগত জায়গাটি একটু বলে দেন, তারপরে আমরা নির্বাচনের প্রসঙ্গটিতে কথা বলতে চাই। আমি শুনতে পাচ্ছি না, আমাকে কোনো প্রশ্ন করছেন আপনি? জি, মাননীয় এমপি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এই ফোনালাপ ফাঁসের বিষয়ে যদি আইনগত জায়গাটি, আপনিও একজন আইনজ্ঞ, সেখান থেকে একটু যদি বলেন, আমরা এরপরে নির্বাচনের বিষয়ে কথা বলতে চাই। খুব সংক্ষেপে যদি আপনার মতামতের জায়গাটি আসলে ব্যক্তিগত যে সমস্ত বিষয়গুলো, এগুলো তো আইন আছে যাতে প্রকাশ না হয়, তবে এটা তো আর সরকার করছে এটা তো আমরা বলতে পারি না, কারণ এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এটা যে কেউ যদি রেকর্ড করে থাকে তাহলে এটা করতে পারে না। আমি আমার কথা বলছি, আমাকে বলতে দেন। শুধুমাত্র সরকারি যে রেকর্ড করে এটা ঠিক না, অনেকে ব্যক্তিগতভাবে করতে পারে। আমার প্রশ্ন এটা। এখন প্রশ্ন হলো যে সরকার যদি রেকর্ড করেও থাকে তাহলে সেটা সরকার প্রয়োজনে সেটা আইনগতভাবে সেটা ব্যবহার করতে পারে, কিন্তু পাবলিকলি ফেসবুকে যদি দেয় এবং সরকারের পক্ষ থেকে দেওয়া, সেটা অবশ্যই অন্যায়। আমার মনে হয় না সরকারের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে বা দেওয়া ইনভেস্টিগেশন করুক, এটা ইনভেস্টিগেশন করুক। ইনভেস্টিগেশন তো অনেক কিছুরই করা দরকার। ইনভেস্টিগেশন আপনাদের ক্ষমতা ছিলেন, তার ওই সময় তো অনেক কিছু হয়েছে, সেটা তো প্রশ্ন না। প্রশ্ন হলো বিগত দিনেও আমরাও যে মানে আমাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আপনারা এই আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত মিলে আন্দোলন করছেন, আপনারা গণতন্ত্র কায়েম করছেন। গণতন্ত্র কায়েম করার পরে এখন আপনারা যে ভাষার কথা বলেন দুই দলেই, সে তো মনে হয় না যে এরশাদ সাহেবের আমলের চেয়ে আপনারা এখন খুব ভালো অবস্থানে আছেন। রাজনীতিকদের উপর আমরা ভরসা রাখবো কেন? সবগুলো দলেরই যদি এইরকম ইতিহাসের মধ্যে সমস্যাজনক জায়গা থেকেই থাকে। মুজিবুল হক চুন্নু, একটু নির্বাচনের প্রসঙ্গে আমাকে কথা বলতে হবে, সেটির জায়গায় একটু আসতে চাই আমরা। আপনাদের দলের চেয়ারম্যান জি এম কাদের বলছেন, ফল যাই হোক, আগামী প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি শেষ পর্যন্ত মাঠে থাকবে। মাঠে থেকে কি করবে? জাতীয় পার্টির লক্ষ্য কি নির্বাচন ঘিরে? ঢাকা 18 আসনের নির্বাচনও দেখলাম, সব নির্বাচনে মানে জামানো থালাচ্ছে তো বটেই। না, এটা বলার অর্থটা হইলো যে আমাদের জাতীয় পার্টি, আমাদের মরহুম আমাদের সাবেক চেয়ারম্যান এরশাদ সাহেব যখন বেঁচে ছিলেন তখনই বলেছিলেন যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবো, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার বড় একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নির্বাচন। আপনারা দেখেন 1991 সাল থেকে 2019 সালের জানুয়ারি পর্যন্ত যে করে নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। সেই নির্বাচনগুলি অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়েছে, অনেক সময় অনেক সমালোচনা হয়েছে, বাট আমরা নির্বাচন করেছি। কারণ আমরা একটা জানি যে যদি নির্বাচনে আমি না যাই তাহলে তো আমি মানুষের কথা বলতে পারবো না, মানুষের মন বুঝতে পারবো না, মানুষের সাপোর্ট বুঝতে পারবো না। 2014 সালে আমরা নির্বাচনে গিয়েছিলাম, কিন্তু বিএনপি যায় নাই। পরবর্তী পর্যায়ে কি হলো যে আমরা তো নির্বাচন গেলাম, সেটা প্রমাণ যে এটা ঠিক আছে, বিএনপি বললো তারা নির্বাচন না গিয়ে ভুল করেছে। তবে আমার একটা প্রশ্ন, সেটা হলো এই যে যতই বলেন নির্বাচন, আপনি দেখেন এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করা হলো, তারপর 91 সালে যখন বিএনপি ক্ষমতা আসলো, আওয়ামী লীগ অপোজিশনে, 91 থেকে 2019 সাল পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে যারা নাকি পরাজিত হয়েছে তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয় নাই। 91 জন বিএনপি আসলো, আওয়ামী লীগ বললো নির্বাচন সুষ্ঠু হয় নাই। 96 আওয়ামী লীগ আসলো, বিএনপি বলে নির্বাচন সুষ্ঠু হয় নাই। 2001 সালে আবার বিএনপি আসলো, আওয়ামী লীগ বলে নির্বাচন সুষ্ঠু হয় নাই। আবার 2008 সালে নির্বাচন হলো, আওয়ামী লীগ আসলো, বিএনপি বলে কারচুপি হয়েছে। ঠিক একই অবস্থা। আমি এইটা বলতে পারি, আমাদের বর্তমান যে নির্বাচনের যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে এই কোন প্রশ্ন ঊর্ধ্বে উঠে নির্বাচন কারো পক্ষে করা সম্ভব নয়, কারণ কেয়ারটেকারও পারে না। অনেক ধন্যবাদ জনাব মুজিবুল হক চুন্নু এমপি। আপনি বলছিলেন জনগণের সমর্থন আছে কিনা সেটি দেখবার জন্য নির্বাচন, সেটি দেখে তো কি মনে হচ্ছে সেটাও একটা বিষয়। সবগুলো নির্বাচনে খুব বাজে অবস্থায় পরিণত হচ্ছে, অল্প সংখ্যক ভোট। জি, মাননীয় মন্ত্রী, আপনার কাছ থেকে যেটি জনাব মুজিবুল হক চুন্নু বলছিলেন, সেখান থেকেও যদি একটু নির্বাচনের জায়গাটি আপনার কাছ থেকেও জানতে চাই যে নির্বাচনে ভোটার উপস্থিতি খুব কম। প্রথমত মানুষ আসছে না ভোট দিতে, যারা ভোট দিচ্ছে প্রত্যেকটাতে আওয়ামী লীগ জয়ী হচ্ছে, এবং এত বড় ব্যবধান সবগুলোতে অন্য প্রার্থীগুলো, অন্য যে কোনো দলের প্রার্থীরা জামানত হারাচ্ছে, একদম 2-1টি নির্বাচন ছাড়া। এটি কেমন দিকে যাচ্ছে? কেমন নির্বাচন আসলে হচ্ছে মাননীয় মন্ত্রী? এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনের সাথে তুলনা করে প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে আমাদের নির্বাচন থেকে শেখার আছে। মাননীয় মন্ত্রী,
কেমন ভোট দেখুন, হচ্ছে? আমি নিজে ব্যক্তিগতভাবে দেশের একজন নাগরিক হিসাবে কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হওয়ার বিষয়টা নিয়ে আমিও অস্বস্তি বোধ করি, এবং আমি মনে করি আমাদের রাজনৈতিক চর্চা এমন হওয়া উচিত যে আমরা সকল ভোটারদেরকে আগ্রহী করে কেন্দ্রে নিয়ে আসব। কিন্তু অতীতের কিছু অভিজ্ঞতাও কিন্তু সুখকর না। যেমন ধরেন, আমাদের খোকন ভাই বলছেন যে আওয়ামী লীগ সংবিধানে বিশ্বাস করে না। আপনার প্রশ্নের জবাব দিতে গিয়ে এটা প্রসঙ্গ আসছে, সংবিধানে বিশ্বাস করি না। আরে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে সরকারি কর্মচারী যিনি ক্ষমতায় আসলেন, জিয়াউর রহমান, এবং যিনি পোশাক পরে বললেন হ্যাঁ না আমি, যিনি 15ই ফেব্রুয়ারি করলেন, এবং সর্বোচ্চ আদালত রায় দিয়ে যাকে বলো রাষ্ট্রদ্রোহী, দেশ দখলকারী, অবৈধ ক্ষমতা দখলকারী, তারা আমাদেরকে সংবিধানের কথা শোনায়। এই হলো একটা বিষয়। দ্বিতীয়টা হচ্ছে, ওনারা 14 নির্বাচনে ওনারা এমন ভাবে দেশে সহিংসতা করেছিলেন যে অনেক মানুষ ভয় পেয়েছিল। ওনারা মোবাইলে মেসেজ দিয়েছিলেন যে কেন্দ্রে আসলে বাড়ি ফিরে যেতে পারবে না। অনেকে আসার পথে মারা গেছিল। এখনো কিন্তু অনেক প্রিজাইডিং অফিসার আতঙ্কে থাকে যে বিএনপি যদি ইলেকশনে না আসে আর আমরা যদি যাই, তাহলে কি আমাদের লাশ হয়ে বাড়িতে ফিরতে হবে কিনা, আমাদের পুড়ে পুড়ে কয়লা হতে হবে কিনা। বিএনপির প্রতি এটা আতঙ্ক আছে। আর একটা বিষয় হয়েছে কি, যে মানুষ আস্থার জায়গাটা আওয়ামী লীগকে মনে করেছে যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সব ব্যবস্থা দিয়ে একটি রাষ্ট্রের নাগরিকের সমস্ত নিরাপত্তা আওয়ামী লীগ নিশ্চিত করছে। কাজে আওয়ামী লীগের উপর মানুষের যে আস্থাটা আছে, বিএনপি আমাকে যে বলতে দেন, আপনার অংশটুকু শেষ করি আমি নিশ্চয়ই ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনের কাছে যাবো, তবে একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। থাকুন সাথে। ফিরে এলাম রাজকাহনে। মাননীয় মন্ত্রী, আপনাকে থামিয়ে বিরতিতে গিয়েছিলাম। আপনার অংশটুকু যদি শেষ করি, আমি জানতে চাইছিলাম কেমন ভোট হচ্ছে। এত অভিযোগ, এত অনিয়মের বিষয়টি আসছে, মানুষ যাচ্ছে না, আস্থা হারাচ্ছে নির্বাচনে যাওয়ার জন্য। কেমন আসলে পরিস্থিতি আপনি বলছিলেন? দেখুন, নানা কারণে কিন্তু ভোটাররা কোথাও কোথাও কিন্তু কিছু উৎসাহ হারিয়ে ফেলছে। প্রথমে আমি বলছিলাম যে একটা সময় নির্বাচন বর্জন করা যায়, কিন্তু এ কথা বলা যায় না যে নির্বাচন প্রতিহত করবে। এটা গণতান্ত্রিক ভাষা না। বিএনপি প্রতিহত করার নামে হাজার হাজার মানুষকে পুড়িয়ে মারছিল, ওই একটা ভয় মানুষের ভিতর আছে। দ্বিতীয়টা হলো, বর্তমান সরকারের শান্তিপূর্ণ রাষ্ট্র পরিচালনায় মানুষ কিন্তু স্বস্তি বোধ করছে, সেটি একটি দিক আছে। আর তৃতীয় দিকটি হচ্ছে যে নির্বাচনী প্রক্রিয়ায় মানুষকে আকৃষ্ট করার জন্য রাজনৈতিক ভাবে আমাদের সকলের মিলে যে এজেন্ডাটা থাকা উচিত, সেই জায়গাটা কিন্তু আমরা সকলে মিলে নিয়ে আসছি না। কাজে এটা সুখক নির্বাচন না। আমি চাই উৎসবমুখর পরিবেশে সকলে মিলে নির্বাচনে অংশগ্রহণ করুক, হোক, সেটা আমরা প্রত্যাশা করি। তবে সেই ক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার, গঠনতান্ত্রিক সৃজনশীল রাজনীতি দরকার। আর একটা বিষয় হলো, খোকন ভাই বলল যে সংবিধানে বিশ্বাস করে না। সর্বোচ্চ আদালত রায় দিয়ে বলছে সংবিধান লঙ্ঘনকারী, রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, চাকরি করা অবস্থায় ক্ষমতা দখল করার কোনো এখতিয়ার নাই। এইভাবে বিএনপির প্রতিষ্ঠাতা এবং তার কৃত কর্মকে সর্বোচ্চ আদালত অভিহিত করেছে। তারা যদি বলে আওয়ামী লীগ সংবিধানে বিশ্বাস করে না, অসাংবিধানিক ভাবে জন্ম নেয় একটা প্রতিষ্ঠান, অসাংবিধানিক কর্মকাণ্ড করা একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে বিএনপি, এবং সবচেয়ে কলঙ্ক রচনা করেছে আমার মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানটাকে ধ্বংস করে দিয়েছে তারা। এদেশে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করে রাজাকারদের ক্ষমতা এনে, যুদ্ধাপরাধীর ক্ষমতা এনে। স্পষ্ট। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। স্পষ্ট। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, আপনার কাছ থেকেও সেই জায়গাটি জানতে চাই যে আপনাদের নির্বাচনের আগে পরে সবসময় আমরা এটাই শুনি, একটা নির্বাচনের পরে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না, সেটি প্রমাণ করবার জন্যই বারবার নির্বাচনে যাওয়া। নির্বাচনে যদি বিএনপি জামানত হারায়, নির্বাচনে যদি ভোটার না যায়, তাহলেই তো সেটি প্রমাণ করতে বিএনপির সুবিধা হয়। তাহলে এই অবস্থার দায় কি বিএনপির উপরে যায় না, যে বিএনপি যেটি প্রমাণ করতে চায় সেটি প্রমাণিত হবার জন্য বিএনপি এমনটা, মানে বিএনপির কৃতকর্মের কারণে এমনটি হচ্ছে, সেটিও ধরে নেবার সুযোগ আছে কিনা ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন? আমি একটু রেজাল্টটা বলছি। সিরাজগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী পেয়েছে 1,80,000 ভোট, আর বিএনপির প্রার্থী পেয়েছে 468 ভোট। আর আপনার ঢাকাতে 18 আওয়ামী লীগ পেয়েছে 75,076 ভোট পাইছে, বিএনপি পেয়েছে 5,369 ভোট। উইল ইউ বিলিভ ইট? উইল ইউ বিলিভ? আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে না, এবং আওয়ামী লীগ 468 ভোট পাইছে, আওয়ামী লীগ বিশ্বাস করেন আপনি এটা? এবং ভোট দিতে পারে না মানুষ। ওরা বলছে কি মানুষ স্বস্তিতে আছে বলে ভোটাররা আসে না। তাহলে টোটাল ঢাকা 18 আসনে 14% কত পার্সেন্ট লোক ভোট দিচ্ছে? এটা মেজরিটি মানুষ ভোট বর্জন করছে বা ভোট কেন আসে না? কারণ তারা মনে করে যে ভোট তো আগেও হয়ে গেছে, এবং আওয়ামী লীগের উপর মানুষ আস্থা নাই, এবং আওয়ামী লীগ সরকার আস্থা। এখন বিচার তারা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আর একটা নির্বাচন কমিশন রাখছে 4-5টা কলা গাছ আছে এখানের মধ্যে, কলা গাছের কোনো কাজ নাই। হ্যাঁ, সরকার যা বলে তাই করে, তাদের একটা ধমকও দিতে পারে না, ধমক দেওয়ার ক্ষমতা নাই। এক আর যেটা বলছেন আমাদের সমাজে দল তাদের সবলকে বুঝছেন, এবং তারা নির্বাচন অকাম করবে, দুর্নীতি করবো, ভোট চুরি করবে, এবং পরে বলে যে বিএনপি এভাবে অভিযোগ করে।
এই আর যেটা বলছেন এইসব ধ্বংসাত্মক 14 সালে তারা করেছে, গাড়িতে আগুন লাগাইছে মানুষের দৃষ্টি নির্বাচন উন্নতিকে নেওয়ার জন্য। এবারে তারা আওয়ামী লীগের প্ররোচনায় নিতে রাজ্যদের কথা বক্তব্য রেকর্ড করে ছেড়ে দেওয়া হয়, এটাই তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জড়িত। যে আইন শৃঙ্খলা ইলেকশনের দিন কি করছিল তারা সরকারকে ক্ষমতা রাখার জন্য তৎপর, অর্থাৎ সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতেছে, ওটা ঠিক না। রাষ্ট্রীয় সন্ত্রাস করার জন্য রাষ্ট্রীয় রাজনৈতিক কাজে ব্যবহার করা আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের প্রিয় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করা উচিত না। আর যেটা বলছে ইতিহাস, অতীত ইতিহাস, এই যে ধরেন এই যে সম্প্রতি যে ছাত্রলীগ যুবলীগকে সারা দেশের মধ্যে দর্শন সরকারের লোকজনের বেশি, তাই বলি কি আমরা সবাই আওয়ামী লীগ সবাইকে দর্শনে জড়িত বলবো নাকি আমি? ইম্পসিবল। যারা জড়িত তারা ঘটনা শুরু, তারা আওয়ামী লীগের বেশি অনেক লোক, অনেক নেতা দুর্নীতি ধরা পড়ছে, সারা দেশে দুর্নীতি, ব্যাংকগুলো খালি হয়ে গেছে, কোন ইকোনমিক চলতেছে না। সরকার কিন্তু একবারে বলে নাই যে মাথা পিছু লোন কত, জানেন আজকে মাথা পিছু লোন কত আপনার? হ্যাঁ, সরকার বলো না, বেকার কত তাও বলেন। এই আলোচনাটা অনেক বড় হয়ে যাবে, সেদিকে যাওয়ার সুযোগ নাই আজকে। কিন্তু আপনি বলছিলেন যে আপনি জিজ্ঞাসা করছিলেন উইল ইউ বিলিভ ইট, এই বিশ্বাস না করানোর জন্য তো বিএনপির দায় আছে কিনা সেটি আপনার কাছে প্রশ্ন করছিলাম। কারণ বিএনপি বলছে যে তারা এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, সেটি প্রমাণ করবার জন্যই নির্বাচনে যাচ্ছে। সেটি প্রমাণ করবার জন্য তো জামানো ছাড়ানো বা এই বিশ্বাস না করার মতো অবস্থা তৈরি হলেই সুবিধা। এই জায়গাটি আপনার কাছ থেকে জিজ্ঞাসা করছিলাম। একই জিনিস জিজ্ঞাসা করতে যে জনাব মুজিবুল হক চন্দ্র এমপি, শেষ করতে হবে আমার খুব সময় নেই। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খুব ধন্যবাদ। মুজিবুল হক চন্দ্র অফিসারদেরকে এভাবে সিস্টেম করেছে যেন অন্যকে ভোট না পায় আওয়ামী লীগ ছাড়া। ধন্যবাদ ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। অ্যাডভোকেট মুজিবুল হক চন্দ্র এমপি, গণতন্ত্র তো মানেন না, চন্নু ভাই একটু বলতে দেন। আমি আর বলে জনাব মুজিবুল হক একদম 1 মিনিট। জি, কি বিষয়? নির্বাচনের বিষয়ে? জি নির্বাচনের বিষয়ে প্রশ্ন করছেন। আসলে এই যে নির্বাচনে যে ভোটার যাচ্ছে না, এটা আমাদের সমস্ত রাজনৈতিক দলেরই ব্যর্থতা। আমাদের এই ব্যর্থতা যে আমরা ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনতে পারছি না, এবং এই ভোটে যাওয়া মানুষের আজকে বিশ্বাস নাই, নির্বাচনের উপরে আস্থা নাই। এটার জন্য দায়ী সমস্ত রাজনৈতিক দল। আপনি দেখেন, আমি একটু আগে বলছিলাম 1991, 96, 2001, 2006, 2008, 2014 এবং 2018 যে ইলেকশন, 6টা ইলেকশন হলো 91 থেকে, প্রত্যেকটা ইলেকশনেই যারা জয়লাভ করেন নাই তারা বলেছেন যে ইলেকশনটা সুষ্ঠু হয় নাই, কারচুপি হয়েছে। তার মানে কি? কারণ প্রত্যেকটা ইলেকশনের সম্পর্কে আপনার প্রশ্ন আছে। আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশে কেয়ারটেকার বা কোন রাজনৈতিক দল যারাই ক্ষমতা থেকে নির্বাচন করুক, সেই নির্বাচনকে যারা নাকি পরাজিত হবে তারা মেনে নিবে না। এখানে প্রশ্ন হলো যে তাহলে কি করতে হবে? বলেন না আপনি প্লিজ এখানে গণতন্ত্রে বিশ্বাস করে না বিএনপি, এই জন্য চন্নু ভাইকে কথা বলতে দেয় না। প্লিজ আমার প্রশ্ন হলো যে আপনারা তো অনেক বড় দল, জাতীয় পার্টির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা প্রস্তাব দিয়েছি যে এই পদ্ধতিতে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না। নির্বাচন করতে হলে আপনারা আসেন। অনেক ধন্যবাদ। আমরা আসলে নির্বাচন সুষ্ঠু হোক সেই প্রত্যাশা রাখতে চাই। ধন্যবাদ মুজিবুল হক চন্দ্র এমপি, ধন্যবাদ ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, এবং ধন্যবাদ মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট শ. মোরাজ্জেল করিম এমপি। আপনাদের তিনজনকে শেষ করছি আজকে।